এ বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। প্রথমে যাচ্ছি শিপনের কাছে। শিপন, পানি বাড়ায় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন? আপনি জানেন যে গত 10 দিন যাবৎ ফরিদপুরের বিভিন্ন নদ নদী পানি বাড়ছে, বিশেষ করে মধুমতি, আড়িয়াল খাঁ এবং পদ্মায়। এবং আড়িয়াল খাঁ এই মুহূর্তে কিন্তু বিপদসীমার 109 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এবং আড়িয়াল খাঁ গত 5 দিন যাবৎ কিন্তু বিপদসীমার উপরে রয়েছে। আর অন্যদিকে মধুমতি এবং পদ্মার এখনো বিপদসীমা অতিক্রম করেনি, তবে তারপর বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থা রয়েছে, যার ফলে কিন্তু ফরিদপুরের নদী বেষ্টিত যে অঞ্চলগুলো রয়েছে সব জায়গায় কিন্তু এখন পানি আছে এমনটি বলা চলে। তো ফরিদপুরের 4টি উপজেলার 13টি ইউনিয়নে প্রায় পানি প্রবেশ করেছে, এবং এইসব অঞ্চলের মানুষের যাতায়াত সমস্যা সৃষ্টি হয়েছে। চরাঞ্চলে আপনি জানেন যে চরাঞ্চলে মানুষ সাধারণত ঘোড়ার গাড়ি বা মোটর সাইকেলে মূলত যাতায়াত করার মাধ্যম বাহন হিসেবে ব্যবহার করে, কিন্তু এখন সেটি করা সম্ভব হচ্ছে না, যে কারণে তারা নৌকা বা ভেলা দিয়ে কিন্তু তারা যাতায়াত করছে। অনেক শিশু কিশোর যারা স্কুলে পড়ে তারাও কিন্তু অনেক ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। চরবাসীর সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছেন যে পানির এই বৃদ্ধির হার যদি আরো 3 থেকে 4 দিন চলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু গবাদি পশুর গো খাদ্যের একটা সংকট দেখা দেবে। আপনি জানেন ফরিদপুরের চরাঞ্চলের অঞ্চলে মানুষের আয়ের অন্যতম মাধ্যম হচ্ছে গবাদি পশু পালন, এবং এই সময় যে বিস্তীর্ণ চরের যে ঘাস, সেই ঘাস ক্ষেতগুলো কিন্তু তলিয়ে গেছে, যে কারণে কিন্তু গবাদি পশুর খাদ্য সংকট একটি বড় ধরনের দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি তারা বলেছে। আর নদীতে পানি প্রচুর স্রোত থাকার কারণেই কিন্তু ভাঙন বিভিন্ন অংশে শুরু হয়েছে। কথা বলেছিলাম ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেনের সঙ্গে। তিনি বলেছেন যে বিশেষ করে মধুমতি, আড়িয়াল খাঁ এবং পদ্মায় 3টি নদীর বিভিন্ন অংশে কিন্তু ভাঙন হচ্ছে, ফরিদপুর সদরেও কিন্তু ভাঙন হচ্ছে। এই ভাঙন প্রতিরোধে কিন্তু তারা সরকারি উদ্যোগে যেটা অতি গুরুত্বপূর্ণ, সেসব অঞ্চল চিহ্নিত করে সেখানে কিন্তু বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিং করে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে, এমনটি বলেছেন। আমি কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসনের সঙ্গে। তারা বলেছেন যে ফরিদপুরের সদরের ডিগ্রি চরের একটি আশ্রয়ণ প্রকল্প রয়েছে, যেটি ভাঙনের সংখ্যা রয়েছে, এবং ওই জায়গায় যে বাসিন্দা যারা রয়েছে তাদেরকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, এবং তাদের ক্ষেত্রে বা তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেবে যদি আশ্রয়ণ প্রকল্প ভেঙে যায়। সেক্ষেত্রে এই প্রশ্ন উত্তরে জেলা প্রশাসন থেকে আমাদের জানানো হয়েছে যে যদি ঘর ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে সরকারিভাবে তাদেরকে পুনর্বাসন করা হবে, সেই প্রকল্প আমরা নেব, এমনটি কিন্তু জেলা প্রশাসন সূত্রে আমাদের জানিয়েছেন। আর আপনাকে বলে রাখতে হয় যে চরের এই সময় কিন্তু বিভিন্ন রকম সাপ এবং বিভিন্ন রকমের বিষাক্ত পোকামাকড়ের একটা উপদ্রব রয়েছে, সেমনটি কিন্তু খবর আমরা পাচ্ছি রয়েছে। তো ফরিদপুরের খবর পানি বৃদ্ধির এটি ছিল মূলত সর্বশেষ খবরাখবর। জি, ধন্যবাদ। এখন সোহানের কাছে যেতে চাই। সোহান আছেন চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে কিনা, জনগণের ভোগান্তি কেমন দেখছেন জানাবেন সোহান। হাসিব, চাঁপাইনবাবগঞ্জের 2 উপজেলায় প্রায় 15,000 মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন। নতুন নতুন এলাকা প্লাবিত হয়নি, কারণ গত 2 দিনে অর্থাৎ গত পরশু থেকে আজ পর্যন্ত 2 সেন্টিমিটার এই পদ্মা নদীর পানি কমেছে বলে দাবি করছে এখানকার পানি উন্নয়ন বোর্ড। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে যে পানি বন্দি এলাকাগুলো আছে সেগুলোতে তারা বিভিন্ন রকমের ত্রাণ বিতরণ করছেন, খাদ্য সামগ্রী বিতরণ করছেন, ওষুধ সামগ্রী বিতরণ করছেন। তবে স্থানীয় পর্যায়ে এসে আসলে আমরা ভিন্ন চিত্র দেখতে পেয়েছি। আমরা কয়েকটি এলাকা পরিদর্শন করেছি, যেমন পাকা, আলাতুলি, এছাড়াও 4 নম্বর বাঁধ এলাকা। এইগুলোতে গিয়ে আমরা দেখতে পেয়েছি তারা সেভাবে আসলে খাদ্য সামগ্রী পাননি। অনেকেই দেখা গেছে গত 5 দিন ধরে আসলে পানিবন্দী অবস্থায় বসবাস করছেন, তাদের চুলো পর্যন্ত জ্বলেনি। যেহেতু চুলো জ্বলেনি, তারা দুপুরে খেতে পাননি। খাবারের উদ্দেশ্যে একে অপরের বাড়িতে গিয়ে ছুটছেন শুকনো খাবারের আশায়। আর এখানকার বাসিন্দারা বলছেন যে পর্যায়ে আসলে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে সেটি এখানকার জন্য প্রযোজ্য নয়, কারণ আমার পিছনে বা আমার আশপাশে যে গ্রামগুলো আছে এখানে প্রায় 5 থেকে 6 হাজার মানুষ আসলে পানিবন্দী হয়েছেন। এই 5 থেকে 6 হাজার মানুষের জন্য পর্যাপ্ত আসলে খাদ্য প্রয়োজন, সুপ্রিয় প্রাণী প্রয়োজন বলে এখানকার স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। আমাদেরকে স্থানীয়রা আরও বলছেন যে এখানে যেহেতু পানি জমে থাকছে, সেক্ষেত্রে বিভিন্ন পানিবাহিত রোগও বাড়ছে, সেক্ষেত্রে তাদের চিকিৎসা সেবাও আসলে প্রয়োজন, সেভাবে তারা
পাচ্ছে না। এখান থেকে আপনাকে বলে রাখি, শিবগঞ্জ উপজেলায় যেতে হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেই জায়গাটি আসলে অনেকটা দূরে হয়ে যায়, সেক্ষেত্রে তারা ভোগান্তিতে পড়ছেন। এই এলাকার বাসিন্দারা বলছেন কিছু কিছু এলাকা আছে গত 15 দিন ধরেও পানিবন্দী রয়েছেন অনেকগুলো পরিবার। এই পরিবারগুলো আসলে এতটাই গরিব যে তারা দুমুঠো খাবারের জন্য অন্যের বাড়িতে কাজ করেন, কিন্তু সেই কাজকর্ম এখন তারা আর করতে পারছে না, সেক্ষেত্রে তারা না খেয়ে দিন পার করছেন। আপনাকে বলে রাখি, এই পদ্মা নদীর ভাঙনে এখানকার অনেক পরিবারের কিন্তু ফসলি জমি নষ্ট হয়েছে। এখানে বিশেষ করে আউশ ধানের মৌসুম চলছে। এই আউশ ধানের মৌসুমে যেহেতু এখানকার জমিগুলো পানিবন্দী হয়ে পড়েছে, সেই ক্ষেত্রে এই ধানগুলো নষ্ট হচ্ছে। অনেকেই এই ধানগুলো আসলে গরুকে খাওয়ানোর জন্য কেটে নিয়ে যাচ্ছেন। এখানকার চাষিরা বলছেন অনেকে ঋণ করে এই আউশ ধানগুলো লাগিয়েছিলেন, কিন্তু সেই ঋণের বোঝা তার মাথায় থেকে গেল। সেটা তারা আসলে এই ধানগুলো বিক্রি করে আসলে ঋণ দিতে পারবেন না। সেক্ষেত্রে তারা আরও 3 বছর থেকে 4 বছরের জন্য পিছিয়ে গেল, এমনটাই বলছেন এখানকার কৃষকরা বলছেন এই বছরও যে গাছগুলোতে আসলে আম ধরেছিল, এই গাছগুলোতে আসলে আগামীতে আম ধরবে এমনটাই মনে করেছিলেন তারা, কিন্তু সেই ক্ষেত্রে তার হয়ে উঠছে না, কারণ ইতিমধ্যেই গাছগুলো পানিবন্দী। তো হাসিব, এই ছিল চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী নিয়ে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জ থেকে পানিবন্দির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সোহান মাহমুদ।